পুলিশ সামলে রেখো, পুলিশ সামলে রেখো তোমার ছেলে মেয়ে, তারা তোমার পাপ মেনে নেবে না। তাদের শিক্ষকদের পেটে মারছো, তারা তোমায় ছেড়ে দেবে না। পুলিশ সামলে থেকো, পুলিশ সামলে থেকো, এদিন বদল হবে। তোমার ছেলে মেয়ে হিসেব বুঝে নেবে, তারা সোনার হাতে সোনার মানুষ হবে। তোমার মতো মানুষ হবে না। পুলিশ খুঁজতে থাকো, পুলিশ খুঁজতে থাকো, শিরদাঁড়াটা কোথায়, কোথায় হারিয়ে ফেলেছো মনুষ্যত্ব। যারা তোমার ছেলে মেয়ের জীবন গড়ে, লাঠির ঘায়ে তাদের পাঁজর ভেঙে দিচ্ছ। পুলিশ চমকে দেখো, পুলিশ চমকে দেখো, তোমার ছেলে মেয়ে তোমায় ঘিরে ফেলছে শয়ে শয়ে। এখন তুমি করবে গুলি কত, শিক্ষা সন্তানেরা বুক সরাবে না। পুলিশ সামলে থেকো, পুলিশ সামলে থেকো, পুলিশ সামলে থেকো। নমস্কার, ইয়ন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সাথে পেয়েছি শিক্ষকতার জগতের সঙ্গে যুক্ত শ্রী প্রলয় মৃধা স্যারকে। আমরা স্যারকে বিড়ম্বনার মধ্যে ফেলব না, ছোট্ট একটি দুটি কথার জন্যই স্যারকে অনুরোধ করব যে শিক্ষক সমাজ তাদের একটি স্বাভিমান বলে একটা বিষয় আছে, আর সর্বোপরি শিক্ষক সমাজ ভারতবর্ষের প্রথম শ্রেণীর নাগরিক। এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেটা আমরা কি যথাযথভাবে পালন করছি, এই বিষয়ে আমরা প্রলয় স্যারের কাছে বিনীতভাবে এই প্রশ্নটি রাখব। স্যার যদি খানিকটা আলোকপাত করেন তাহলে আমরাও ধন্য হব। স্যার, এখন সময়টা সত্যি খুব অত্যন্ত উদ্বেগের সময়। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছি। ছাত্র তৈরি করাই আমাদের কাজ, নিষ্ঠার সঙ্গে সেই কাজ করার চেষ্টা করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে এতজন শিক্ষক রাস্তায় বসে আছেন, তাদের হঠাৎ করে চাকরি চলে গেল, যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা অত্যন্ত দুঃখের। আমার স্কুলেও এরকম ঘটনা ঘটেছে। ফলে যে অত্যন্ত কষ্টের একটা জায়গা তৈরি হচ্ছে তাদের অনিশ্চয়তার জন্য। আর মূল্যবোধের জায়গাটা আমরা কিন্তু খুব আঘাত পেয়েছি। মূল্যবোধ যেটা আছে, যে শিক্ষকদেরকে যে চোখে সবাই দেখেন, বিশ্বাস করেন, আজকে কোথাও যেন সেই বিশ্বাসের একটা চ্যুতি হয়েছে। কোথাও মনে হচ্ছে যে কীরকম কারা পড়াচ্ছেন, কারা শেখাচ্ছেন, তারা কি সত্যি ছাত্র তৈরি করতে পারবেন, তাদের যোগ্যতা নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। এবং এই যে রাস্তায় যে নিগৃহীত হচ্ছেন শিক্ষকরা এবং যেভাবে অত্যাচারিত হয়েছেন শারীরিকভাবে, সেটা মানে সত্যি কথা বলতে যখন আমরা দেখেছি তারপর থেকে অত্যন্ত আমরা ব্যথা পেয়েছি। এটা ওই যে শিক্ষকটি যার আঘাত হয়েছে শারীরিকভাবে, সেটা অ্যাকচুয়ালি আমাদেরই আঘাত, আমাদের মূল্যবোধে আঘাত। সেই জন্য সত্যি খুব উদ্বেগে আছি এবং খুব অসম্মানিতও বোধ করছি। তো আমার একটাই অনুরোধ সবাইকেই, যারা প্রশাসন রয়েছেন, এটার সঙ্গে সবাই যারা রয়েছেন, তারা যাতে সঠিক একটা বিচার বিবেচনা করে যারা সত্যিকারের যোগ্য তারা যেন চাকরি ফিরে পান, তারা স্কুলে আসুন, তারা আবার সেই পুরনো জায়গায় ফিরে আসুন, এরকম একটা অনুরোধ আমার রয়েছে সবার কাছে। যারা প্রশাসনে রয়েছেন, সরকার রয়েছেন, তাদের কাছে আমার এই আবেদন, এটুকুই। আর যোগ্য শিক্ষকদের জন্য আপনার কী বার্তা? যোগ্য শিক্ষক যারা এই মুহূর্তে, আমি তাদের একটাই বলবো যে আদালতের প্রতি বিশ্বাস রাখতে, এবং আমার মনে হয় যে
আবার তারা জায়গা ফিরে পেতে পারেন, স্বমহিমায় ফিরে আসবেন। এই এমপ্যাথিটা রয়েছে, এই ওয়েল উইশেস রয়েছে, সেটা ফিরে আসলেই ভালো। অনিশ্চয়তার মেঘ কেটে যাক, একজন ভালো না থাকলে অন্যজন তো ভালো থাকতে পারে না। সুতরাং সেই ছেলেরা, সেই শিক্ষকরা যারা শিক্ষাঙ্গনে শিক্ষা দিয়েছেন, যোগ্যরা অবশ্যই, সেই যোগ্য মানুষগুলি আবার ফিরে আসুন এবং ছাত্র তৈরি করুন। এই দীর্ঘদিনের একটা ঘাটতি হয়ে যাবে, এই শিক্ষকতার যে ঘাটতিটা হয়ে যাবে, সেই ছাত্রদের কি কোনো ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। অনেক স্কুলে শিক্ষকরা মানে অনেক স্ট্রিমে হয়তো একজন দুজন করে রয়েছেন, বা এক এক স্কুলে 12 জন 14 জন করে বেরিয়ে গেছেন। ফলে অনেক ক্লাসেস প্রতিদিন নিয়মিত ছাত্রদের যে ক্লাস হয় তার, এবং আমরা যে সামেটিভ এক্সামসগুলো রয়েছে, হঠাৎ করে এই অবস্থায় সামনে একটা সামেটিভ চলে গেল, ফার্স্ট সামেটিভ চলে গেল, ম্যানেজ করবেন কি করে? শুনছি নাকি সে হেডমাস্টার মশাই তিনি বেল বাজাচ্ছেন, হেডমাস্টার মশাই তিনি খাতা বইছেন। একেবারে তো পুরো অফিস তার ঘাড়ে পড়েছে। তিনি অত্যন্ত মানে প্রত্যেকটা হেডমাস্টার মশাই অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন, প্রেশারে রয়েছেন, এবং তিনি স্কুলের অন্যদিকে কি দেখবেন, অফিসটা দেখতেই তার তো নাজেহাল অবস্থা। আর ফলে স্কুলের যে প্রত্যেক দিনে অনেক কাজ থাকে, আমরা এসব করে তারপরে যে পঠন শুধু পঠন তার সঙ্গে অনেক কাজকর্ম রয়েছে। হ্যাঁ, একটা ছাত্র তৈরি করতে গেলে ম্যান মেকিংয়ের জন্য বা সর্বাঙ্গীন যে শিক্ষা, সর্বাঙ্গীন বিকাশ, শিক্ষার যে লক্ষ্য, সেটা পূরণ করতে গেলে শুধু পঠন তার সঙ্গে আরো অনেক কিছু কাজ রয়েছে। এই 17টা ক্রাইটেরিয়া ছিল, যে কথাটা ওই বলছিলেন অমিতবাবু সেদিন আমাদের ইয়েতে, যে একটি ছাত্রের মধ্যে 17টি বিষয়কে নিয়ে একটা সমীক্ষা করা হয়। যে তার মডেল, তার দুরকম পরীক্ষা, সামেটিভ, ফরমেটিভ, একটা সামেটিভ। হ্যাঁ, ফলে তার যে আভ্যন্তরীণ বিকাশের জন্য যে ইয়ার্ডস্টিক গুলো, মাপকাঠি রয়েছে, সেগুলো সূচক রয়েছে, সেই অনুযায়ী নম্বর দিতে হয়। মানে সেটা কিন্তু এই ফরমেটিভ যে এক্সামটা, সেটা কিন্তু এই পরীক্ষা সামেটিভের সঙ্গে কোনো সারা বছরে সেই মূল্যায়নটা করতে হয়। সুতরাং একজন শিক্ষক যখন একটা ক্লাসের দায়িত্বে থাকেন, একটা বিষয়ের সেই ছাত্রটি কতটা ডেভেলপ করছে, করবেন কিভাবে, তারও তো পরিবার পরিজন রয়েছে, তাকে তো বাজার হাটও করতে হবে, তাকে ঘর সংসারও করতে হবে, তার মধ্যে বেশি শিক্ষকতার মধ্যে যেটুকু সময় সে দেবে। মানে এটার কোনো ভাষা নেই। এই অনিশ্চয়তা, এই যে অদ্ভুত একটা আধার, অদ্ভুত অন্ধকার, যে কি করে তারা কাটাবেন। মানে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং যদি তার কারো চাকরি চলে যায়, মানে তার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার যেটা, তাদের যে বাচ্চারা রয়েছে, মানে তার পরিবারের যে সদস্যরা রয়েছে, মানে অনেকের ইএমআই রয়েছে, মানে ব্যাংক থেকে লোন করে বাড়ি টাড়ি করছেন, ব্যাংক দেখছে যে কোলাপস করে যাবেন। এটা তো মানে মৃত্যু, এটা সাংঘাতিক মৃত্যু, মানে ফিনান্সিয়াল ডেথ, সোশ্যাল ডেথ, সমস্ত রকম একটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে যারা যোগ্য শিক্ষকরা, আমি প্রার্থনা করি, আবেদন করি, বিনীতভাবে অনুরোধ করি, প্রশাসন সবাই মিলে সদর্থক ভূমিকা নিয়ে তারা যেন বেরিয়ে আসতে পারেন এই অন্ধকার গুহা থেকে, আবার আলো আসতে পারেন। কারণ একটি শিক্ষক, তার সঙ্গে আরও অনেকে জড়িয়ে, তার পরিবার। এইরকম একটা দুর্মূল্যের বাজারে তারা কি করে করবেন? আমার শুধুই আবেদন যে তারা যোগ্য শিক্ষকরা, আমি বারবার বলছি, তারা ফিরে আসুন। দর্শক, প্রলয় স্যার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সোশ্যাল ডেথ। এই সোশ্যাল ডেথ যদি সামাজিক মৃত্যু হয়, অন্তত কেউ যেন জেনে শুনে বিষ পান করে এই মৃত্যুকে ডেকে না নিয়ে আসেন। আপনাদের সকল অভিভাবকদের জন্য আমরাও এই বার্তাটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সন্ততিকে কোনো রকমভাবে কনসিডার করবেন না। সন্তান, তার প্রতি দুর্বলতা থাকতেই পারে, কিন্তু সেই সন্তান যদি এসে বাবা মাকে বলে আমার অমুক জায়গায় চাকরিটা হয়ে গেছে, এইটুকুর জন্য ঝুলে রয়েছে, এটা তোমরা যদি পরিপূরণ করে দিতে পারো, তাহলে পরে চাকরিটা হয়ে যায়, আপনারা একেবারেই তাকে কনসিডার করবেন না। সেই জায়গাটাতে আপনারা কড়া হন। দেখুন, ওই কনসিডারেশনের জায়গাটা যখনই বন্ধ হবে, বিষ পানটাই কিন্তু তখনই থেমে যাবে। আর বিষ পান না করার ফলে এই যে সোশ্যাল ডেথ, এই সোশ্যাল ডেথের জায়গা থেকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসতে পারব, সমাজটা সুন্দর হবে। সর্বোপরি শিক্ষার জগতে কোনো কনসিডারেশন, কোনো আপোষ কাজ করে না। যেখানে শিক্ষক আর ছাত্র, এখানে কোনো আপোষ চলে না। এক্স্যাক্টলি। আপনি চাইবেন কখনো আপনার সন্তানকে একটা অযোগ্য শিক্ষক পড়াচ্ছেন আপনার অগোচরে? আপনিও তো চাইবেন না। তবে আপনার সন্তানটাকে যখন ওই একটা কনসিডারেশনের জায়গাতে যখন পড়ছে, তখন কেন আপনি সেই জায়গাটা আপনার সন্তানকেই বা ওই জায়গাটা টপকানোর জন্য কিছু
বিকল্প ব্যবস্থার সন্ধান করবেন। দরকারে অন্য ডোমেনে আপনার সন্তানকে পাঠান, শিক্ষকতা তাকে যেতেই হবে এরকম তো মাথার দিব্যি কেউ দেয়নি। আপনার সন্তান এলিজিবল হলে সেখানে যাক। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সন্তানরাও যেন দুধে ভাতে থাকুক। আমরাও চাই আমাদের এই সুন্দর বাংলা, এই বাংলাটা হেসে উঠুক। কারণ এক বিন্দু চোখের জল কারোর যদি মাটিতে পড়ে সব কিছুতে ক্ষতি। তাই আমরা চোখের জল দেখতে চাই না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।